জীবান সাড়ে 12:30টার সময় হাওড়া রাঁচি এক্সপ্রেস যায়, ফেরে না ঝাড়গ্রাম স্টেশন। আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকেন যাদের গল্প কেবলমাত্র ব্যক্তিগত জীবনের সাফল্যগাথা নয়, বরং তা হয়ে ওঠে একটি জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির আন্দোলনের এক নীরব প্রতিচ্ছবি। আমাদের আজকের পর্বের অতিথি তেমনই একজন মানুষ, যার হাতে কলম ছিল, আর ছিল তার ভাষার প্রতি ভালোবাসা এবং মনের মধ্যে লড়াইয়ের এক অদম্য স্পন্দন। তিনি নিরঞ্জন হাসদা, একজন অবসরপ্রাপ্ত রেলকর্মী, যিনি লড়েছেন সাঁওতালি ভাষার সাংবিধানিক স্বীকৃতির জন্য। তার কলম লিখেছে সাধারণ জীবনের কথা, মানুষের কথা, সমাজের কথা, আর সেই মনের ভাষাই তাকে এনে দিয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। আমার সঙ্গে রয়েছেন এই অরণ্য শহরের একজন বিশিষ্ট সাহিত্যিক, যিনি জীবনের কথা লিখেছেন, মানুষের কথা লিখেছেন। আজ আমরা জানব তার জীবনের নানান কথা এবং সাঁওতালি ভাষার সাংবিধানিক স্বীকৃতির জন্য তার যে নিরলস প্রয়াস, সেই সবকিছু নানান কথা। নমস্কার, আপনাকে আজকের এই পর্বে স্বাগত জানাই এবং আমাদের তরফ থেকে শ্রদ্ধা ও প্রণাম। 2021 সালে আপনার ছোট গল্পের সংকলন মনের এনা আরাম তার সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়। একটু বলুন সেই অভিজ্ঞতার কথা, কেমন লেগেছিল? মানে আমি তো 1987 সাল থেকে আমরা যখন অল ইন্ডিয়া সাঁওতালি রাইটার্স গঠন করি, তখন থেকে আমাদের একটি চিন্তা ভাবনা ছিল, প্রথমে সাঁওতালি ভাষাকে আমরা এই শিডিউলে নিয়ে যাবো। সেটার জন্য সংগ্রাম করেছিলাম অনেক দিন ধরে, বিভিন্ন রকম সংগ্রাম করে 2003 সালে ভাষা যখন আমাদের সাঁওতালি ভাষায় সংবিধান এই শিডিউলে পেয়ে গেল স্বীকৃতি, সেই সময় তখন চিন্তা ভাবনা করে আমরা আমাদের অলচিকি স্ক্রিপ্টে সাঁওতালি ভাষায় আমরাও লেখালেখি করবো, এবং এটা জানতাম যে আমরা ভবিষ্যতে এই সাহিত্য ইয়েতে পড়বো। তো প্রথম আমার বন্ধুগুলো সবাই পেল, তখন আমি লিখেছি বই, অতটাই মানে আমি ভাষা নিয়ে আমার চেষ্টা করতে পারলাম। তারপরে সবাই বলছে তুমি একটু লিখো, তোমার তো বই আছে, সেগুলো কিছু আমাদের স্ক্রিপ্ট করো, ছাপাবো। আমি বলি ঠিক আছে ছাপাবো। আমি ছাপালাম 2 বছর আগে। ঠিক 3 বছরের মধ্যে সবাই সহযোগিতায় আমাকেও সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা হয়। এবং আমার অনেক দিনের ইচ্ছা এটা, যে আমরা যেটার জন্য আমরা সংগ্রাম করেছি, সেই সংগ্রামে আমিও একজন সাথী যে ছিলাম, আমরা মোটামুটি ওদের সাথে একই সাথে ওই জন্য বন্ধু বান্ধব সবাই খুব আনন্দ হয়েছিল। সাহিত্য একাডেমি পুরস্কারটি পাওয়ার পরেও বিশেষ কারণবশত আপনি দিল্লিতে গিয়ে পুরস্কারটি নিতে পারেন, কেন পারেননি, বা সেই সময় পুরস্কারটি কারা নিয়েছিলেন আপনার হয়ে? দিল্লিতে 10 তারিখ ছিল আর কি, পুরস্কার নেওয়ার জন্য চিঠি ছিল, সব কিছু রেডি করে পাঠিয়ে দিয়েছে। আমিও যাওয়ার সময় ট্রেনে মানে টিকিট এসেছি এখনকার আমাদের যে ঝাড়গ্রামের এমপি আর 2-3 জন বন্ধু, সবাইকে নিয়ে যাবো আর কি। আর আসার সময় ট্রেনেরও টাকা টিকিট কাটা হয়ে গেছে। তো এমন একটা অবস্থা, যে সময় আমার সেই হার্টের প্রবলেম ধরা পড়েছিল। হার্টের প্রবলেম ধরা পড়তেই আমি বলছি যাবো, ট্রেনে যদি কিছু হয়ে যায় সবাই দিকে হলো, ট্রেনে যদি আসার সময় কিছু হয়ে যায় এদিকে হলো। তার থেকে আমি আর ঠিক 12:10 থেকে 12:00 বিএমবি থেকে আমি ওখানে ভর্তি হয়ে গেলাম। আমার জামাই কলকাতা ওই দিদি বাংলাতে কাজ করে, ওদিকে পাঠিয়ে দিলাম, তোমরা চলে যাও দেখি, আর আমার পুরস্কারটাকে নিয়ে যাও, ওটা রিটেন দিয়ে দিলাম। ওই জন্য অপারেশন হয়ে গেছে, সেই জন্য অপারেশন হয়েছে, পুরো বাইপাস অপারেশন। সেই জন্য আমি আর আমার পুরস্কার নিতে পারলাম না। ভাগ্য নেই, যদুমণি স্যারটাকে দিয়েছি,
হ্যাঁ, প্রথম যখন পেলাম আমরা আমারটাই আমি নিয়ে আসি। ঠিক আছে, ভালো, শরীরটা তো আছে এখন, এটা হলে আমি খুব ভালো। 1956 সালের 12ই ফেব্রুয়ারি অবিভক্ত মেদিনীপুরের বিনপুর থানার আগয়া গ্রামে আপনার জন্ম। শৈশবের দিনগুলোর কথা নিশ্চয়ই মনে পড়ে, একটু বলুন সেই শৈশবের প্রভাব এখনো কতটা রয়েছে? এখন আমার এখনো মনে আছে, মনে মনে এখনো গ্রামের বাড়িতে যায়, জমি জমা আছে, চাষবাস হয়, যদিও আমরা চাষবাস করি না, তবে এখনো আজকেও গেছিলাম, আচ্ছা। মানে চাষের জন্য আজকেও গেছিলাম। ধান নিয়ে জল হয়েছে কিন্তু চাষ এখন আরম্ভ হয়নি, 1-2 দিনের মধ্যে চাষ আরম্ভ হয়ে গেলে আমি ওদিকে বলেছি আমাদের জমিটা অল্প কিছু চাষ করে, বেশি নয়, যার জন্য মানে জন্ম ভিটা যেটা আমাদের ছেলে মেয়েগুলো তো চিন্তা করে না, কিন্তু আমরা এখনো এই বয়স হয়ে গেছি, তথাপি আমরা নিজের জন্ম ভিটাটাকে ছাড়তে পারছি না। এর থেকে মানে কি বলবো, এবং পাশাপাশি লোকের যতগুলো লোক আছে সবাই বলে তুমি আসো, তোমরা এরকম লোক আসলে আমাদের একটু এনার্জি থাকে। এবং ওপাশে অনেক কিছু সামাজিক কাজও করেছি। পরে আমরা ছিলাম 2 ভাই 2 বোন, দিদি বড় ছিল, তারপরে আমি, তারপরে বোন, তারপরে ভাই ছিল। এই আমাদের এই বসন্তপুর ঝাড়েশ্বর বাণীভবন হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি হওয়ার পর আপনি ছাত্রাবাসে থেকেই পড়াশোনার সিদ্ধান্ত নেন। এর নেপথ্যে কি কোনো কারণ ছিল? হ্যাঁ, আমাদের এই পাশে তখন খুবই রুরাল ছিল, স্কুল অনেক দূরে ছিল, যার জন্য পড়াশোনার কোনো সুযোগ সুবিধা ছিল না। যার জন্য আমার দাদা চেষ্টা করলো ওখানে সবং থানা বসন্তপুর ঝাড়েশ্বর বাণীভবনে ওখানে দিয়ে আসেন, কারণ ওখানে হোস্টেলের সুবিধা ছিল। এই হোস্টেল সুবিধা থাকার জন্য আমরা ওই গরম ছুটি এবং পূজা ছুটি ছাড়া আমরা আসতাম না। এবং ওখানে স্কুলে প্রচুর আমরা আদিবাসী ছিলাম, আমরা প্রায় 300 জনের মতো সে সময় আমরা আদিবাসী ছাত্র, মানে আদিবাসী ছাত্র ছিলাম। সেখানে পড়াশোনার সুবাদে ওখানে গেছি, কারণ আমাদের পাশে তো দূর দূরান্ত স্কুল, এখানে আসা যাওয়া করতেই এসে শরীর ক্লান্ত হয়েছে, পড়াশোনা হবে না। আর ওখানে উঠতেছি, তারপরে পড়াশোনার সুবিধা খুব ভালো হয়েছে এবং আমরা সবাই ওখান থেকে যতগুলো পাস করেছিলাম সবাই চাকরি বাকরিও পেয়েছি। অভাবের কারণে ঝাড়গ্রাম রাজ কলেজে ভর্তি হয়েও উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারেননি। প্রথাগত উচ্চশিক্ষা না পাওয়া বা সেই যে আক্ষেপ, সেটা কি কোনোভাবে আজও কাজ করে? হ্যাঁ, কাজ করি। তখন বাবারা 5 ভাই ছিল। আমি হায়ার সেকেন্ডারি পাস করার পর এখানে দেখি বাবারা সবাই মানে ভিন্ন হয়ে গেছে, যার জন্য অর্থনৈতিক দিকে থেকে আমরা বড় দুর্বল হয়ে গেছি। অন্যান্য দাদা কাজের জন্য ছিল সবাই, কিন্তু আমাদের সংসারে আমার যে দাদা ছিল সেই দাদা প্রায় কোনো চাকরি করতে এখানে আসতো না। বাবা তখন মানে বয়স্ক হয়ে গেছে, বাবার কাজকর্মটা অনীহা মানে করতে পারছিল না। সেই সুবাদে আমার একটা ইচ্ছা হলো, যদিও পড়ার ইচ্ছা ছিল, অর্থনৈতিকও খারাপ ছিল। দ্বিতীয় কথা, সংসার যখন দেখছি যে আমি যদি বাইরে পড়াশোনায় মনোযোগ দিই তাহলে আমার এই সংসার মা ভাই খেতে পাবে না। যার জন্য আমি কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওই অর্থনৈতিকের কারণে আমি আর পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। আপনার বাবার আকস্মিক প্রয়াণে পরিবারের ওপর বেশ খানিকটা অন্ধকার নেমে এসেছিল এবং সেই সময় আপনি সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। আপনার কর্মজীবনের সূচনার দিনগুলো কেমন ছিল? বাবা মারা 1 বছরের পরে আমি খড়গপুর রেলে ওয়ার্কশপে চাকরি পেয়ে গেলাম, যার জন্য সংসারের কিছুটা সুরাহা হয়েছে। এবং তার সুবাদে যখন সুরাহা হলো, বোনকে বিয়ে দিলাম, ভাইকে বিয়ে দিলাম এবং মাকে নিজের এখানে ঝাড়গ্রামে নিয়ে আসলাম, এগুলো সুরাহা হলো। যার জন্য পরে আমাদের আর পিছনের দিকে আমার কিছুই তাকাতে হয়নি। এবং পরে আমি কোর্টে কাজ করতো আমার ওয়াইফ, তার সাথে বিয়ে হয়েছিল, যার জন্য পরের দিকে আর আমাকে অর্থনৈতিক দিক দিয়ে আমাকে আর কিছুই তাকাতে। সেই জন্য সেই সময় আমার ইচ্ছা ছিল, আগের থেকে আমি সাধুরাম চাঁদ মর্ম নিয়ে অনেক করেছি আর কি, কাজ করেছি। তখন ইচ্ছা হলো আমিও লেখালেখি করবো। এবং সেই লেখালেখির সুবাদে প্রথমে তো মানে কিছু হচ্ছিল না, তারপরে আমি রাইটার্স অ্যাসোসিয়েশনে ঢুকলাম। রাষ্ট্রার সঙ্গে যোগ দিয়ে বললাম, আমাদের যে প্রথমত চিন্তা আমাদের ভাষা,
লেখালেখি করলে তো কিছু হবে না, ভাষাটাকে আগে ইয়ে করতে, তবেই আমরা মর্যাদা পাবো। সেই জন্য আমি ভাষা নিয়ে চর্চা এবং লেখালেখি অল্প অল্প, আমি ছোট কানের উপরে লিখতাম, কারণ কবি সাধুরাম চাঁদ তো কবি নিয়ে কবিতা নিয়ে লিখেছে, আমি তখন ওই দিকে যাইনি, পরে গেছি। ওই জন্যই আমি খুবই মানে এখন আনন্দ পাই এই ভাষাটা হওয়ার জন্য, আমি ইয়ে করার জন্য। এখনো গল্প করে সবাইকে বলি আমি অন্তত লড়েছি ভাষার জন্য, লড়েছি। যে লড়েছে না লড়েছে জানো না, আমার যে বন্ধুগুলো ছিল তারা সবাই এখন স্বর্গে চলে গেছেন, ভাষার জন্য লড়েছে। এখনো ওই জন্য বেঁচে আছে বলে এখন খুবই গর্ব হয়। কেউ যদি ভাষা নিয়ে কিছু বলে আমি বলতে দিই না, আগে তুমি নিজেকে শুধরাও, কি করেছো না করে সেটা ভাবো, তারপরে আমার সাথে কথা বলো। হ্যাঁ, এটার থেকে আর বড় আনন্দ কি হতে পারে। সারা জীবন খড়গপুরের রেল ওয়ার্কশপেই চাকরি করেছেন। আপনার রেলের এই দীর্ঘ কর্মজীবনে অনেক অভিজ্ঞতা এবং স্মৃতি নিশ্চয় রয়েছে, সেই প্রসঙ্গে একটু বলুন। রেলে চাকরি করার সুবাদে আমরা ওখানে যারা কমিটি ছিলাম রাইটার্সে 7-8 জন, আমরা রেলে পাস পেতাম অল ইন্ডিয়া বেসিস, যেখানে যেতাম আর কি, এবং পিটিও পেতাম। হ্যাঁ, যার জন্য আমরা যদি দিল্লি যাই সঙ্গে সঙ্গে পাস নিয়ে, আমাদের বন্ধু বান্ধব টিটিতে কাজ করছো, যার জন্য রিজার্ভেশনের কোনো দরকার হতো না, আমরা চলে যেতাম। এবং পাশেও বন্ধু বান্ধব ছিল যারা হয়তো মুখসাই থেকে পাশে দিল্লি যাওয়ার জন্য, ওদিকে ফোন করে বলে দিতাম আমরা যাচ্ছি দিল্লি, তোমরা একটু আমাদেরকে চেষ্টা করো, তা তোমরা এসো না, আমরা পাচ্ছি। এই যে রেলের কাজ করে যে এই জিনিসটা পেয়েছি, এটা কিন্তু এখন যারা কাজ করছে তারা এরকম সুবিধা পায়নি, যার জন্য যাচ্ছে দিল্লি নিজের টাকায়। কিন্তু আমরা যে ইয়েটা উপভোগ করেছি, যেমন হুট করে ভুবনেশ্বর চলে যাবো, ভুবনেশ্বর পিছিয়ে নিয়ে গেলাম, হ্যাঁ চলে গেলাম ভুবনেশ্বর। রাঁচি দরকার যাওয়ার দরকার হলো, আর রাঁচি পিছিয়ে নিলাম, আমরা সঙ্গে সঙ্গে রাঁচি চলে গেলাম, সেখানে পৌঁছে গেলাম, আবার ফিরবো। এবং টিকিট রিজার্ভেশন কোনো করতে হয় না, কারণ যেহেতু বন্ধু বান্ধবরা ছিল এবং আমরা যে কাজ করছি ওরা সবাই জেনে গেছে এরা আমাদের জন্য কাজ করছে, যার জন্য ওরাও খুব সহযোগিতা পেয়েছে এবং আমরাও রেলের কাজের জন্য খুব সহযোগিতা পেয়েছি। এখনো সবাই বলে তোমরা তোমাদের এই রেলের পাস ছিল বলে তোমরা দিল্লি, হ্যাঁ বোম্বে, যেখানে যাওয়ার প্রয়োজন হয়েছে সেখানে গেছো। এইটা যদি আমরা রেলের আর চাকরির 5-6 জন, তাহলে এই কাজটা আমাদের দ্রুত এগোতো। এটার জন্য আমরা খুবই আনন্দিত। 80-র দশকে ঝাড়গ্রামে চলে আসা এবং 1990 সালে নিজেদের বাড়ি হাসদা বাকফুল তৈরি করা, এবং সেখানেই গড়ে উঠল অল ইন্ডিয়া সান্তাল রাইটার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়, সেই প্রসঙ্গে একটু বলুন। আমরা তখন অল ইন্ডিয়া সান্তাল রাইটার্স গঠন করেছি এবং সেই সময় চেক আসতো, এখনকার মতন মোবাইল থেকে মোবাইল ট্রান্সফার করা যেত না পয়সা, চেক আসতো বিভিন্ন জায়গা থেকে। আমাদের রাইটার্স অ্যাসোসিয়েশন নামে অনেকেই চেক দিত, সেই চেক কোথায় যাবে না যাবে টাটাতে ছিল, সেখানে আসতো বাউন্স হয়ে যেত। যার জন্য আমরা চিন্তা করলাম সবাই বন্ধু বান্ধব বলছে তোমার ঘরে তাহলে হেলিকপ্টার থেকে করবো, এখানে তুমি সবসময় থাকো, ওতে যে কোনো জিনিস চিঠি চেক, এখন থেকে চিঠি আসতো বেশি, চিঠি চেক এখনও আসে, চিঠি চেক এগুলো আসলো, এসে তাহলে এখানে সব দিয়ে যাবে, এটা একটা সুবিধা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে রাইটার্স অ্যাসোসিয়েশন হেড অফিস হওয়ার জন্য আমাদের বন্ধু বান্ধব, আমরা যে কমিটি ছিলাম সেই কমিটিতে প্রায় 3 মাস অন্তর আমরা এখানে মিটিং করতাম, বিভিন্ন তখন আর কি অনেক ভাষা সমস্যা, সাহিত্য সমস্যা, লেখালেখির সমস্যা, বিভিন্ন আলোচনা করতাম। যার জন্য এখানে এই ঘরে না হলে বাইরের দিকে তখন আমরা চেয়ার পেতে আমরা এই আলোচনা করতাম, যার জন্য অনেক সুযোগ সুবিধা এখানে ছিল। এখন তো এখনো চিঠি আসে, এখন দিল্লি থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং যে কোনো যদি রাইটার্স চিঠি যায়, কিন্তু অল ইন্ডিয়া সান্তাল রাইটার্স অ্যাসোসিয়েশন লিখলেই যেখানেই যাক এখানে আসবে। যদি টাটাতেও যদি থাকে ওনার সেক্রেটারি, ওখানে যাবে না, এখানেই আসবে এখন। যার জন্য এখনও মানে অল ইন্ডিয়া বেসিসে এটাকে রাষ্ট্রপতি এবং যারা যেখানে মানে হ্যাঁ এখানেই চিঠিটা আসে। যার জন্য সবাই বলে এখন একটা আমাদের হয়ে গেছে, একদম সবাই জেনে গেছে অল ইন্ডিয়া আর কি।
আর এমনিতে সবাই আমাদের এই লেখালেখি লোক সবাই মোটামুটি জানে যে এটা হেড অফিস আছে। আপনার পড়াশোনার মাধ্যম বাংলা হলেও স্কুল পেরোনোর পরেই আপনি মাতৃভাষা নিয়ে আন্দোলনে জড়িয়ে পড়লেন। তো এই সচেতনতা কিভাবে তৈরি হলো? প্রথমত আমরা যারা ছিলাম সে সময় কমিটিতে, সে সময় আমরা সবাই অবগত হয়ে গেছিলাম বিভিন্ন রকমের ইয়েতে যে আমাদের এই মাতৃভাষায় যদি সংবিধানের 8ম তফসিলি আমরা যদি লাগু করতে না পারি, তাহলে এই যে লেখালেখি বলো যে কোনো জিনিস কিছুই আমরা গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধা পাব। প্রথম। দ্বিতীয়ত এই ভাষা যদি আমাদের 8ম সংবিধানে স্বীকৃতি দেয়, তাহলে কলেজ স্কুল এইগুলোতে পড়াশোনা করার সুবিধা পাব এবং অন্যান্য অনেক সুযোগ সুবিধা পাবো। এটার জন্য আমরা বিভিন্ন রকম লড়াই করেছিলাম। আমি তো মানে রেলে চাকরি করে রেলের চাকা বন্ধ করেছিলাম, এটা কিন্তু খুব খারাপ ছিল, কারণ রেলের বিরুদ্ধে কাজ করে পরে বুঝতে পেরেছিলাম যে এটা একদম খুব খারাপ কাজ। কিন্তু সেই মুহূর্তে ভাষার প্রতি টান, আমার যে ভাষার প্রতি যে টান ছিল সে সময়, আপনি চাকরি যাবে যদি আমার প্রকাশ হয়ে যায় তাহলে কি, হ্যাঁ, মানে ভাষাটা আমাদের ওরার ছিল তখন আর কি। আমরা ভাষা ছাড়া কিছু করতাম, ভাষা না হলে কিছু হচ্ছে না, লেখালেখি করলে সেই তো লেখার কোনো দাম থাকবে না। এরকমের জন্য আমরা ভাষাটাকে একদম অনেক এক নম্বরে রেখেছিলাম। হ্যাঁ, যার জন্য আমি খুবই গর্বিত এখনো ভাষা হওয়ার জন্য। সাধু রামচাঁদ মুর্মু উইহার বাথান এই সংগঠনে যুক্ত হয়ে আপনি আদি কবি সাধু রামচাঁদ মুর্মুর পাণ্ডুলিপি বা তার লেখা সেই সমস্ত কিছু সংগ্রহ এবং সেই সম্পর্কে বিশদে কাজ শুরু করলেন। সেই অভিজ্ঞতা সম্পর্কে একটু বলুন। 1972 সাল সাধু রামচাঁদ মুর্মু উইহার বাথান রামেশ্বর সরণে, মানে এই পাশের বাড়িটা আমরা মোটামুটি গঠন করলাম। সেই সময় কিন্তু আমি সর্বকনিষ্ঠ ছিলাম এবং কলকাতায় অনেক যারা চাকরি বাকরি করতো, সেই সংগঠন করার উদ্দেশ্যই হচ্ছে সাধু রামচাঁদ মুর্মু যে পাণ্ডুলিপিগুলো ছিল জীবিত অবস্থায় একটাও কোনো বই ছাপাতে পারেননি এবং অনেকে তার পাণ্ডুলিপি ছাপাবে বলে নিয়ে গেছে, কিন্তু কেউ ছাপায়নি। তারপরে আমরা এই সংগঠনটা বানিয়ে নিজেদের পয়সা জোগাড় করে আমরা সাধু রামচাঁদ মুর্মু উইহার বাথান তরফ থেকে বইগুলো ছাপায় বাংলা অক্ষরে এবং সেই সময় খুবই জনপ্রিয় হয়ে ওঠে সাধু রামচাঁদ মুর্মু। দেশ দেশান্তরী শুনেছে কিন্তু তার পাণ্ডুলিপি দেখেন, যার জন্য বই ছাপার সাথে সাথে প্রচুর পরিমাণে আমাদের মানে সবাই ইয়ে করলো আর কি, বলছে ঠিক কাজ করেছে। সেখান থেকে আমার সাহিত্য জগতের আরম্ভ হতো, লেখালেখি নয়, সাধু রামচাঁদ মুর্মুর মাধ্যম দিয়ে তার যে কার্য এবং বই এইগুলো নিয়ে তখন আমার একটা জাগ্রত হলো। আমিও সাহিত্য নিয়ে কোনোদিন, এবং সাধু রামচাঁদ মুর্মুর যতগুলো বই ছিল সেইগুলো সবগুলোই আমি ছাপার সময় রয়েছি, ছাপা ইয়ে করার জন্য পয়সা দিয়েছি। তখন তো পরে 75 চাকরি হয়ে গেল, একটু অল্প পরে দিতাম এবং কলকাতায় যারা চাকরি করতে তারাও দিত, সেই সবাই মিলে আমরা ওর বইগুলো ছাপাতাম। এই যে বই ছাপাবার জন্য আমরা প্রথম সরকারকেও বলেছিলাম, সেই সময় কিন্তু সরকার কোটা হয়ে গেছিল, এখন তো কিছু হয়েছে, যার জন্য আমাদের এখনো গরম লাগে। সাধু রামচাঁদ মুর্মু যখন আমরা এটাও চেয়েছিলাম সাধু রামচাঁদ মুর্মু ঝাড়গ্রাম এরিয়ার মধ্যে যেন ইউনিভার্সিটি হয়, সেটা আমরা লেখালেখি করেছি। এটার জন্য অল ইন্ডিয়া সেন্ট্রাল অ্যাসোসিয়েশন পশ্চিমবাংলা ব্রাঞ্চ সেক্রেটারি দ্বিজপদ সোরেন এটার জন্য অনেক ইয়ে করেছে এবং আমি তো ছিলামই, আমি যেহেতু ওনার ভক্ত, তো যার জন্য দ্বিজপদ সোরেনও প্রচুর এটার জন্য ইয়ে করেছি, মানে লেখালেখি করেছি। আমরা অনেকে চাইছিল না সাধু রামচাঁদ মুর্মুর এখানে ইউনিভার্সিটি হোক, কিন্তু আমরা বলেছি না, যেহেতু তার নিজের জন্মভিটা মানে জেলা, হ্যাঁ, যার জন্য এখানে যদি কোনো ইউনিভার্সিটি হয় তাহলে সাধু রামচাঁদ মুর্মুর নামে যেন হয়।
আমরা এটা প্রচুর সংগ্রাম করেছি। এখন হওয়ার পরে আমরা বলছি যা হওয়ার হয়েছে এটা আমরা এখন খুশি। হ্যাঁ আমরা খুব ভালো লাগছে আর কি। 80 দশকের শেষের দিকে আপনি লেখালেখি শুরু করলেন, তো সেই সময় লেখালেখির অভিজ্ঞতা কেমন ছিল, বা প্রথম কাজ যদি বলি কি ছিল? প্রথম কাজ ছিল সেই সময় তো গ্রামের সাথে বেশি যুক্ত ছিলাম। যেন সাতজন সাতজন যে বইটা কাহিনী আমার, সেটা কিন্তু মানে বাংলা গ্রামের ইয়েতেই বেশি ছিল লেখালেখি। এবং গ্রামের যে যে কাজ আমাকে দেখলেই অনেকে ঝগড়াঝাটি করতো না। কেন বলতো? আমি যদি কাকেও ঘরের সামনে ঝগড়াঝাটি করতে পাই তাহলে আমি না সেই 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 গল্পটাকে হয়তো এমনভাবে লেখা বের করতাম, পরে যখন পড়ে শোনাতাম ওকে, আমি একটা গল্প শুনেছি ওর ঘরে পড়ে শোনাতাম, আগে তো ছাপাইনি। তখন বলছি, এটা কি করে হলো? আমি জানি না এটা কি করে, কিন্তু গল্পটা লিখেছি আমি। হয়তো কারো ঘরে ঝগড়া হচ্ছে কি অন্য কিছু হচ্ছে পাশাপাশি, তখন ওই গ্রামের মনে করতাম বিভিন্ন জায়গায় আমি ফুটবল খেলতে যাবো গ্রামের উপর, সেই সময় আর কি করবো, চাষবাস ছিল আর ঘোরাঘুরি ছাড়া তো কোনো কাজ ছিল না, যার জন্য গ্রামের মানে গল্পগুলোই বেশি ছিল। মানে তিনটা ইয়ে, মানে এই সাতজন থাকা, হাসুর বেড়া আলা আলা এবং দাসপাতা, এটা বাংলা করেই ছাপাচ্ছি। এই বইগুলো সবই মানে গ্রাম ভিত্তিক লেখা বেশিরভাগ। তাই পরে পরে এই যে ইয়েগুলো করেছি এটাও ওরকমই আসল মনের না আলাদাও ছিল। তারপরে চেঞ্জ হলো, লাস্টের বইটা একটু শহর কেন্দ্রিক চলে আসলো, তখন আমি শহরে চলে এলাম। তো আর তারপরে পরে তখন আমি কাহিনী তো লিখলাম, আমি ভাবলাম এবার থেকে আমি লিখবো আর কি, কবিতা লিখবো। কবিতা লিখেছি, কিন্তু বইটা এখন ছাপানো হয়নি, চেষ্টা করছি এই 25-এ মিশনের বলতে আমি কবিতাটাকে আর একটা ইয়ে আছে প্রবন্ধ আছে সেইগুলো ছাপিয়ে দেবো। হ্যাঁ, পয়সা করে রেডি হয়েছে, সব কিছুই রেডি হয়েছে, এইগুলো হয়তো ছাপে চলবে। বাংলা লিপিতে সাঁওতালি সাহিত্য পত্রিকা শিকারিয়া যুগ্ম সম্পাদনা করার সময় আপনার মনে হয়েছিল যে বাংলা লিপিতে লিখে হয়তো সাঁওতালি ভাষার সর্বাঙ্গীন বিকাশ করা সম্ভব নয়। তো সেই থেকে অলচিকি ভাষার লিপি শেখার শুরু, এবং তা আপনার সাহিত্য জগতে কিভাবে প্রভাব ফেলেছিল? আমি যখন প্রথমে চিন্তা করেছিলাম, তো আমরা হয়তো বাংলা লিপিতে মানে পত্রিকাটাকে শিকারিয়া পত্রিকাটাকে আমরা সম্পাদনটা যুগ্ম সম্পাদক আমি ছিলাম আর মাখন মান্ডি ছিল, আবার অন্যান্য বন্ধু বান্ধব ছিল, প্রায় 70-80 জন কমিটিতে ছিল। কিন্তু সাহিত্য জগতের উপর একটা জিনিস ছিল, সবাই সাহিত্য জগৎকে আপন করতে পারে না। যারা সাহিত্য জগৎকে মানে ভালোবাসে তারাই সব কিছু করতে পারে, পয়সা দিতে পারে, ওটার টাইম দিতে পারে, টাইম দিয়েছিল, পয়সা দিয়েছিল, সব কিছু। কিছু মাস যাবৎ বন্ধু বান্ধবরা পয়সা দিয়েছিল, তারপরে দেখছি ছাপিয়ে কি হবে আমাদের। তখন আমি তখনও ভাবলাম যে তাহলে না বাংলা লিপিতে ছাপাবো না, আমি ঠিকই লিপিতে ছাপাবো। এটাই চিন্তা যখন করলাম, তখন বন্ধু বান্ধবগুলো অনেকে সরে গেল, তখন অনেকে লিখির প্রভাব অতটা পড়েনি। হ্যাঁ, যার জন্য ওটাকে আমাকে বন্ধ করতে হলো, এবং আমার চিন্তা না করলাম আমি বই যেগুলো লিখবো সেগুলো বইগুলো আমি ছাপাবো, তাহলে সুবিধা হবে। যেমন 7জন শাখা আমার 6 মাসের মধ্যে 1000 কপি শেষ হয়ে গেছিল, সে সময় চিন্তা করা যায় না আর কি। মানে কাহিনীটা কি যে লস পেয়েছিল এখনো ভাবে ওরা। তোমার 7জন শাখাটাকে ইয়ে করো না, তখন 7জন শাখাটা অলরেডি আমি কোথায় আর কাকে কাকে দিলাম, আর সব শেষ, যেগুলো ছিল সেটাও নেই চলে গেছে। যার জন্য আর ছাপাতেও পারছি না, 7জনটা ছাপাবার জন্য খুবই সবাই পিড়াপিড়ি করছে, তা আর হচ্ছে না। আমি বলে আমি নতুন করে ছাপা পারবো, নতুন থেকে এগিয়ে যাবো। 2000 সালের 25শে সেপ্টেম্বর ঝাড়গ্রাম এবং গিদনিতে আপনাদের সাঁওতালি ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রেল অবরোধ করেছিলেন, এবং আপনি যেমনটা বললেন যে আপনি একজন রেলকর্মী হয়েও এই যে রেলের চাকা বন্ধ করেছিলেন, তাতে আপনার চাকরি হারানোরও সম্ভাবনা ছিল। তাহলে ভাষার প্রতি ভালোবাসার জন্য এই যে আন্দোলন, সেই আন্দোলনের কথা একটু বলুন, কেমন ছিল সেই সময়টা? 97 সাল থেকে আমরা ভাষা আন্দোলনের নামে আমাদের অ্যাসোসিয়েশন এবং
ভাষা মুক্তি মোর্চা, এরকম 4-5টা সংগঠন নিয়ে অল ইন্ডিয়া ভিত্তিতে ব্যাঙ্গালোর নামে। কিন্তু বিভিন্ন রকম ডিপুটেশন দেওয়া হয়েছে, বিভিন্ন রকম মিছিল রয়েছে, কোনো কিছুই আমরা কিছু সুরা করতে। সেই জন্য আমাদের সবাই বলছে আমরা তার রেল অবরোধ করবো। রেল অবরোধ করলে তো হবে না, সেগুলি সংগঠন করতে হবে। আমরা তখন অভিযুক্ত মেদিনীপুর ছিল, আমরা ঝাড়গ্রামে বামলা মাঠে প্রায় 100 জন লোক জড়ো হয়ে ওখানে কমিটি গঠন করলাম। বিভিন্ন আমাদের এই জেলার এদিকের জেলার মানে ঝাড়গ্রাম জেলা হয়নি, ঝাড়গ্রাম খুবই ওখানে কমিটি গঠন করা হলো। কমিটি গঠন 12 জনের কমিটি, সেখানে আমার কনভেনার রাখা হলো। কনভেনার রাখা হলো, কনভেনার রাখার পর তখন আমি বিভিন্ন রকম গ্রামে গঞ্জে পাশে নয়াগ্রাম, গোপীবল্লভপুর, কিশিয়ারি, এরকম বিভিন্ন জায়গা প্রচার করতে পারলাম। ওখানে চাকরি করতাম, আবার মাঝে মাঝে ছুটি নিয়ে চলে যেতাম। ছুটি না জড়ো পড়ে যাবো। এবং আবার একটা ঘটনা ঘটলো, যেদিনে প্রতিদিন মানে সামনে ইয়েতে প্রতিক্ষেপ নাম বেরালো, আমি আর তখন 1 মাস যাবত আমি ঝাড়গ্রামে ঢুকি। আর বাড়িতে বলে দিয়েছে এখানে কি নিরঞ্জনতা কেউ থাকে না, কোনো নিরঞ্জনতা এখানে ঝাড়গ্রামের 4 জন 5 জন, কোন নিরঞ্জনতা সেটা বলে দিবি, মানে তো অসুবিধায় পড়ে যাবে। তখন আমার নেতৃত্ব 5টা জায়গায় রেল অবরোধ দিয়েছিল: ঝাড়গ্রাম, বিজলি, দাঁতন, বালিচক, রোড চন্দ্রকোনা, বাঁকুড়া এবং পুরুলিয়ার ফাঁটাটি। এটা আমাদের ইয়েতে ছিল আর কি। আমারও ছিল, আবার অনেক রকম ছিল। এখন যে মাঝি মারমা নিয়েছিল নিত্যানন্দ, ডাক্তার বিধুভূষণ, আমার পিছনে অনেক লোক ছিল। সকাল 5টা থেকে 5টা অব্দি রেলকে আটকে রাখা দেওয়া মানে তো কোটি কোটি টাকা লস। তখন বুঝতে পেরে গেছি, তো বুঝতে পেরে গেছি, ঠিক আছে চলে গেছে। আর কেউ কিছু ওটার জন্য নড়াচড়া করে না, যা করে তাই জন্য আমি আমার সত্যি আমার খুবই দুঃখ হয়, আনন্দ হয়। দুঃখ মানে কি জানেন, আমার চাকরি চলে যেত, আনন্দ মানে যেহেতু ভালো হয়ে গেছে 2000, তাই জন্য আমি এখন খুবই ভালো লাগে। তোমাদের এই যে লেখাপড়ার জন্য মুখ করে ইয়ে করার জন্য আমি বলি না, তোমরা যাও দেখো, তোমাদের তোমরা করে দিয়েছি, আর তোমরা এখন নিজেরা দেখে নাও কি করবে না করে, তোমরা বুঝে নাও। আমি এখন অনেককে বলি, যখন 2003 সালে তোমার কত বয়স ছিল? যদি 2003 সালে তোমার 10 বছর বয়স ছিল, এখন 2024-এ কত বয়স হয়েছে, তখন তো কি জানছ না তোমরা এখন করো, শিক্ষা পেয়েছো, অনেক কিছু পেয়েছো, ওটাই বুঝতে পারবে। এটাই এখন আমার খুব আনন্দ। আর অন্য সংগ্রাম নেই আমার না। এখন একটা ইচ্ছা, লেখালেখি শুরু, এইটা করতে পারলেই আমার জীবনটা সার্থক। 2003 সালে 22শে ডিসেম্বর আপনাদের এত আন্দোলন এবং প্রচেষ্টার ফলস্বরূপ সাঁওতালি ভাষা সংবিধানে স্বীকৃতি পেল। সেই দিনটি কিভাবে উদযাপন করেছিলেন? 2322 ডিসেম্বর দেখে সাঁওতালি ভাষা স্বীকৃতি পেল। আমরা আনন্দ তো পেয়েছি, তার থেকে একটা আমাদের মাথায় চলে এলো এটাকে রূপায়ণ করব। স্কুল, বোর্ডে, একাডেমিতে ইয়ে করা, ক্রেডিট দেওয়া, এবং বিভিন্ন ইয়েতে লেখালেখির জন্য কী আমরা সুবিধা পাবো, স্কুল প্রজেক্ট কীরকম সুবিধা পাবো, ওটাই জন্য তখন মাথায় বুঝতে যতটা না আনন্দ। তখন আগের দিকে কি করে আমরা কি সলভ করবো, কেউ তো কিছু জানে না, আমরাই কিছু মাথা ছিলাম না, তাতে শিখেছিল। এই দুটো সংগঠনে ছিল, শিক্ষা তো তখন কতটা ইয়ে না। আমরাকে তখন আমাদেরকে তখন লেখাপড়ার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যেতে, বিভিন্ন কলেজে গেছি। অনেকে আমাদেরকে বলেছে উপর থেকে তোমরা শিক্ষা দিচ্ছ কেন। আমাদের চিন্তা ভাবনা ছিল, শিক্ষার যদি লোক না থাকে, শিক্ষা দেওয়ার যদি লোক না থাকে, নিচের থেকে পড়াবে কি? ওরা যদি শিক্ষা নেয় তাহলে নিচের থেকে স্কুলে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে ওরা পড়াতে। যাই না, বিভিন্ন প্রত্যেকটি ইউনিভার্সিটি থেকে, উড়িষ্যা গেছি, ঝাড়খণ্ড গেছি, আমাদের বেঙ্গলে যতগুলো ইউনিভার্সিটি আছে প্রায় বিভিন্ন রকম বর্ধমান থেকে আমরা করেছি। এবং প্রিন্সিপালদের সাথে
প্রত্যাবর্তন হবে। এটাই তখন আমাদের মাথায় আসতে আলাদা। তারপরে এখানে প্রায় অন্তত 1 মাস অন্তর মিটিং হতো, কি করবো রোববার হতে মিটিং হতো। যার জন্য শিক্ষা যে এই যে এতটা বেরিয়েছে, এটা আমাদের দ্বারাই সম্ভব হয়েছে। তারপরে তো অন্য অন্যান্য লোক আসলো আর কি, এটা করবো সেটা, ঠিক আছে সহযোগিতাটা এখনো তো বলে করো, তোমরা করো, আমরা কোনো আপত্তি নেই। এবং সিলেবাসের বইগুলো লিখো, স্টুডেন্ট মাস্টারদেরকে বলি শুধু পড়াশোনা করলে তো হবে না, বইয়ের দরকার হবে, সিলেবাসের দরকার, সিলেবাসের বইয়ের দরকার হবে না, যা কিছু করতে হবে তোমরা করো, আমরা বলে দিই। ঠিক আছে, ঠিক আছে, পড়া কঠিন, বাবা অনেক সহজ, এইটাই আমি ভাবি। এই সময় সাঁওতালি সাহিত্যে নতুন লেখকের সংখ্যা বৃদ্ধি এবং যদুমণি বেসরার সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্তি, এই বিষয়গুলো সাহিত্য চর্চাকে কতটা এগিয়ে নিয়ে গিয়েছিল? প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পায় যদুমণি বেসরা। সেই সময় যদুমণি বেসরাও বাংলা অক্ষরে বই ছাপাতে চেয়েছেন। আমি এবং আমার 1-2 বন্ধু, আমি বলছি দেখ, আমরা তো চিকিটি আমরা করছি এবং ওখানে করছি, তুমি এক কাজ করো, এখন তুমি আর বাংলা ভাষায় ইয়ে করবে। বই তো করেছিল, চেষ্টা করেছিল, কিন্তু আমরা করতে দিইনি। যেমনি সেই সময় ওই 3-4 সাল থেকে বইটা ছাপার একটু ভাবলাম যে যেমনি ভাষা স্বীকৃতি পেয়ে গেল, তখন তো বই ছিল না অতটা, জানি না এই বইটায় তখন আমরা সামনে না, কোনো কম্পিটিশন নেই, যদুমণি বেসরাও কোনো কম্পিটিশন ছিল না। এবং যে যখনই যদুমণি বাবু ভাবনা পুঁথি দিয়ে পুরস্কার পেল, তখন লোক বহু করে বই ছাপাতে আরম্ভ করে। হ্যাঁ, তখন মানে পর থেকেই প্রচুর বই ছাপাতে আরম্ভ করে। বই ছাপালে তো হবে না, সেই মানে একাডেমি ক্রাইটেরিয়া ছিল, প্রথম একাডেমির ছিল তো আমাদের উড়িষ্যার মানে দময়ন্তী বেসরা। হ্যাঁ, যার জন্য ও 2.5 বছর পরেই মানে শেষ হয়ে গেছে, ও পুরোটা করে না। তখন যদুমণি বেসরাকে আবার কনভেন্ট আসলো, তখন একাডেমি পুরস্কার পেয়েছে। এই যে পুরস্কার পাওয়ার পরেই মানুষের একটা উদ্দীপনা আসছে। এখন যেমন এখন কম্পিটিশন, আমাদের সাঁওতালি ভাষা কিন্তু এখন কম্পিটিশন চলছে। যদুমণি বাবু আমাদের এসে থাকে, হ্যাঁ, সব দিক দিয়ে। এমনিতে আবার এখন সেক্রেটারি থেকে সবই নিয়ে প্রেসিডেন্ট ছিলাম, সেক্রেটারি, হ্যাঁ, নিত্যানবাবু ছিলাম। এই কতগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি। আপনার লেখার রসদ আপনি সংগ্রহ করেন আপনার সমাজ, আপনার আশেপাশের মানুষজন এবং তাদের দিনচর্যার নানান গল্প থেকে। তো বাস্তব এবং আপনার লেখা, এই দুইয়ের মধ্যে সম্পর্কটা ঠিক কিরকম? আমার লেখায় 70% বাস্তব, আর 25% বাস্তব, মানে ওটাকে কি করে একটা গল্পটা করে একদম পুরো 75% তো বাস্তব। যার জন্য সবাই জিজ্ঞেস করে এটা তো ওখানে কোথার মতো মনে হয়, তার মানে আমি ওখান থেকে কিছুটা নিয়েছি। অসুবিধা না, মানে যারা ওরকমের কিছু কাজ করছে, কি ওরকমের কাজ করছে, এই ওরকমের কাজ করছে, ওদের কাজ থেকে ওটা লেখা আছে হয়তো বিভিন্ন রকম, কিন্তু 25%টা মানে কাল্পনিক থাকে। কাল্পনিক অর্থ হয় না, সে একটু হলে কাল্পনিকটাকে একটু মেশাতেই হবে। হ্যাঁ, যে কোনো এই যে যারা লিখছে কাল্পনিকটা কিছু থাকছে আর বাস্তবটা কিছু, তবেই গল্পের মানে আসল ইয়েটা পাওয়া যায়। তাহলে আমাকে তো বলতো এটা তো সত্যি সত্যি হয়েছে, তুমি কোথায় পেয়েছি, সংসারে পেয়েছি না বলতে পারবো, তো বলা যাবে না। কারো সংসারে জিনিস আপনি লিখে দেবেন, সে আবার লোক ভাববে না ওটা ঠিক নয়, ওটা লিখেছি কোথা থেকে সংগ্রহ করেছি, এরকম ভাবে মানে বাস্তব জীবনটাকেই বেশি লিখেছি কাহিনীতে।
হ্যাঁ, এবং কল্পনা না থাকলে হয়তো কিছুটা আরম্ভটা নাহলে শেষটা বেশিরভাগই অরিজিনাল থেকে। আরম্ভটা একটু আগে মানে কাহিনীটা 5 বছর অন্তর আমরা চেয়েছি বিভিন্ন রকম বিভিন্ন সমাজেরই অনেক আগে ডায়ন লিখতো, এখন ঘোষালে লিখতো, এখন অনেক রকম ইয়ে দিয়ে লিখতো। আগে এরকমই হতো আর কি। আমি তাই তো করতাম, কাহিনীটা 5 বছর অন্তর চেঞ্জ হয় সেখানে। আর যারা হয়তো অনেকদিন থেকে কল্পনা করেছে সেই কাহিনীটা বুঝতেও পারে অনেকদিন পরে। প্রকাশকের অভাবে আপনার অনেক লেখাই বর্তমানেও অপ্রকাশিত রয়ে গেছে। তো এই সমস্যাটা সাঁওতালি সাহিত্যে কতটা প্রভাব ফেলে বলে আপনি মনে করেন? প্রকাশক এখন অনেক জায়গায় বেরিয়েছে, কিন্তু একটা কথা হচ্ছে যেমন হুগলির দিকে ভালো প্রকাশ করছে, আমাদের ঝাড়গ্রামের তিনটা প্রকাশ করছে, কিন্তু ওদের হাতে অনেক কাজ। আমি তো বললাম এই 2025 সালে আমার কবিতাটা ইয়ে করে দিয়েছে, ফোন করবে, কিন্তু হয়ে উঠছে না। এবং অনেক লোক এখন প্রচুর বই ছাপাতে মানে প্রকাশ করতে আরম্ভ করে, যার জন্য আর এদের তো প্রকাশকরা এরা তো একদম ইয়ে নয়, আগে ডিটিপি করবে, নিজেদের তো কোনো প্রেস নেই, ডিটিপি করে অন্য কোথাও দিয়ে দেবে। সেই সুবাদে এখানে ছাপানোটা একটু অসুবিধা। টাটাতে আগে হবে, টাটাতে এখন হবে। কারণ যা কিছু হচ্ছে পশ্চিমবঙ্গে বেশি হচ্ছে। আর নিজেরাই অনেকেই অনেক আছে নিজেরাই ডিটিপি করছে, ডিটিপি করার পরে এদিকে দিয়ে দিচ্ছে, এরা সেইকে সাজিয়ে তারপরে প্রকাশ করছে, এরকম আছে। কিন্তু এরাও তো একটু যারা প্রকাশ করছে তারাও তো একটু দেখবে। এর জন্য আর একটা হচ্ছে প্রকাশকরা ঠিক মতো পয়সা পায় না, পয়সা অভাব সবাই একটা দুটা। আর বিশেষ করে যারা বই ইয়ে করছে বিক্রি করছে তারাও তো পয়সা পায় না, আমাদের এরকম। যার জন্য অনেক বইও ঠিক মতো প্রকাশ হচ্ছে না। আমার কিন্তু ইচ্ছা আছে আমি এই 2025-এ দুটো বই, একটা কবিতা আর একটা হচ্ছে আমি আসছে মাসের দিকে হয়তো রেডি করবো ছাপাবার জন্য। আপনার গল্পের মাধ্যমে আপনি কোন ধরনের সামাজিক বার্তা তুলে ধরার চেষ্টা করেন? আমার গল্পের মাধ্যমে আগে যেমন কিছু সামাজিকতা আমাদের অনেক অসুবিধা ছিল, লেখাপড়া কি ডাইনি প্রথা অনেক রকম এরকম কুপ্রথাগুলো ছিল, এবং আমি আমার গল্পের মাধ্যমে সেই সময় অনেক জায়গায় পড়েছি এবং অনেক জায়গায় গল্পকার ছাপা করে দিয়েছি। সে সময় এগুলোর মাধ্যমে আমি জানতে পেরেছি এই বইগুলো পড়লে অন্তত কিছুটা সচেতনতা গ্রামের লোক। শহরের লোকের অতটা সচেতনতার জন্য শহরের লোকেই বেশি আমার বইটা পড়েছে। ওরা তো লেখাপড়া যাচ্ছে না অনেকে, আমি যাই জানি জোরদবস্তি করে অনেক গ্রামকে দিয়েছি, তোমার পড়ো, বিনা পয়সায় দিয়েছি, পড়ো, পয়সা দিতে হবে আগে। হ্যাঁ, পড়লে অনেক কিছু তোমরা এটা মিলিয়ে শিখতে। যার জন্য ওরা এখনো বলে আর কাহানি এমন না রে, মেয়েরা তো পড়ে করতে পারছি কোথায়, এখন পয়সা নেই। আর বুঝতে করতে হচ্ছে আমার ইয়েও নেই, মানে কি বলবো, লেখার ইয়ে নেই। সেই আগে ভাবতাম লেখালেখি করবো বয়সকালে, কিন্তু বয়সের পর একটা নির্দিষ্ট বয়সের পর কোনো কিছু হয় না। যদি কেউ করে তার জীবন, যারা করেছে অন্য সাহিত্যের লোকগুলো করেছে, কিন্তু আমাদের সাহিত্যের লোকগুলো কিন্তু বয়স পাওয়ার পর ইয়ে করতে সবাইকে জিজ্ঞেস বলে না, হয় না, লেখা হয়। আগে যেমন দিনের উপর দিন ওদের পড়ার দিকে হয়তো লিখছি, তো লিখছি দুটো একটা ফোন করি। আমি ওর সাথে কাজ করলাম, জানলাম বেশি রাত অব্দি ঘুমাতাম, কারণ আমাকে ভোর 4টায় যেতে হতো। এইরকম অবস্থা হওয়ায় লেখালেখি তো পরে ওই সোমবার ছুটি থাকতো, রোববার সারা রাত করতাম। এই লেখার মধ্যে অনেক কিছুই শিক্ষা আছে, আমাদের লেখা ছিল আর কি। সমসাময়িক সাঁওতালি সাহিত্যিকদের মধ্যে কার বা কাদের লেখা আপনাকে বিশেষভাবে মুগ্ধ করে?
বেঙ্গলের মধ্যে আমার সব থেকে ভালো লাগে আসানসোলের হাঁসরাও, হুগলি লক্ষণ সোরেন, দুর্গাপুরের গৌড়, আমাদের ঝাড়গ্রাম এখানে ছোট গল্পের মধ্যে এখন দ্বিজপদ আমরা ভালো, খুব ভালো ছাপায় লোককে তো খুব ভালো, দ্বিজপদ আমরা খুব ভালো দেখি। উড়িষ্যার দময়ন্তীর বধ, ঝাড়খণ্ডে সেই ইয়ের দিকে চিত্তরঞ্জন ঝাড়খণ্ড ওর লেখা, এই ছেলেগুলো লেখা এমন নতুন নতুন ছেলে আসছে, কিন্তু আগেকার যে ছেলেগুলো আগেকার যে লেখা করেছিল সেই লেখা হচ্ছে না। তবে একটা জিনিস এখন ঘটতে চাই, ইয়ং ছেলেগুলোকে বলে তোমার নির্দিষ্ট বয়সে লেখাগুলো পড়ো, কারণ এই বয়সটা পেরিয়ে গেলে তখন এরকম গল্প লিখতে পারবে না তোমরা। অর্থাৎ বয়সটাকে তোমরা ধরে নিয়ে তোমাদের লেখায় কেউ ঠিক করছে না, হয়তো অনেকে পারবে, কিন্তু নির্দিষ্ট বয়সের সময় নির্দিষ্ট ভাষা এবং ইয়ে বের। হ্যাঁ, আমাদের সমাজে মানে বাঙালি ভাষা প্রাণী পুরানো কথা বলি হিন্দিতেও, যাই জন্য আমি আমাদের সন্তানি ভাষা ছেলেগুলোকে বলি কম বয়সে তোমরা লিখো, তোমাদেরও দরকার, আর নাহলে এটা কোনোদিন আর পাবে, অর্থাৎ তোমরা লিখে যাও। লোক সমালোচনা করবে, সমালোচনা করবে, খুব বেশি ভাষাকে বিকৃতি করো, এইটাই ভাষার সামান্য তোমরা জানে, এটাই ওদের কাছে আমার খুব ভালোভাবে খেতে চলে আসতে হবে। সরকারিভাবে সাঁওতালি ভাষা অধ্যয়নের পথে এখনো বেশ কিছু বাধা রয়েছে, পর্যাপ্ত শিক্ষকের অভাব বলুন বা পর্যাপ্ত বইয়ের অভাব। তো এই সমস্যাগুলো সমাধানে কি করা যেতে পারে বলে আপনার মনে হয়? সাঁওতালি ভাষা 2003 সালে সংবিধান স্বীকৃতি হলো, সেই সময় থেকে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি লেখাপড়া। সেই সময় তো আমরা বিভিন্ন রকম, যেমন হিন্দি বই, বাংলা বই, এইসব নিয়েই আমরা পড়াশোনা আরম্ভ করেছি। তারপরে সবাই খুব জোরে না আমাদের স্বীকৃতি পেয়ে গেছি আমরা, কিন্তু বলতে হয় না, বইটা থাকে। সে সময় আস্তে আস্তে এই তো 20 বছর রয়েছে, তবে এখনো হবে। সব ভাষারই সব সাহিত্যই এখনো ডেভেলপ করছে। আমাদের তো 20 বছর রয়েছে, এখন হতে হতে এখনো অনেক সময় আছে। তবে হ্যাঁ, পড়া উচিত। এই সময় যেভাবে উদ্দীপনা শিখিয়েছে ইউনিভার্সিটিতে, স্কুলে ছেলেগুলো পড়ছে, অনেক অসুবিধা আছে। প্রথমত বইয়ের অসুবিধা, অনেক বই বাংলা ভাষায় ছাপা হচ্ছে, ওইগুলো থেকেও পড়ছে না, পুরোপুরি এখনো কিছু হয়নি। যার জন্য বইগুলো এখনো স্কুল কলেজেরগুলো এখনো সিলেবাসে ট্রান্সলেট করে চালাচ্ছে নিজেরা। মাস্টারগুলোও তো অতটা হয়নি, তো পক্ষ হয়নি। যারা ছিল এখন তো বুঝতে পারছে, যার জন্য মাস্টারগুলো আমরা তো বলেছি আপনারা আস্তে আস্তে করুন, যারা শিক্ষার সাথে জড়িত আছে আপনারা ওইটাকে অভাব অনটন যেটা হচ্ছে সেটা দেখে আপনারা লিখবেন এবং বই ছাপানোর চেষ্টা, এই বলে আমরা কোনো অ্যাডভাইস দিচ্ছি। প্রোগ্রাম কিন্তু এখন আছে, অনেক প্রোগ্রাম বলছে, আর প্রোগ্রাম হবে গুরুবিদ্যার কী হবে এখন পনেরো বছর কী হয় তখন আমরা তারপরে দেখতে পাবো। তবে প্রবলেম সলভ হবে একদম, এখন না হবে একদম প্রবলেম সলভ হবে, কীভাবে উপরে লেগেছে সবাই। 70-এর দশকের শেষের দিকে বাংলার ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার একটি বিরল অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতা প্রসঙ্গে একটু বলুন। ওটা ছিল 1976 সাল। তখন ইয়ারওয়ার্থানে আমি
সবাই সক্রিয় ছিলাম, কলকাতা গেছিলাম বিশেষ একটা কারণ, এখনটা বলবো না। বিশেষ কারণে গেছিলাম ওনার সাথে, এবং আমার তখন রিপোর্টার ছিল রবীন্দ্র ভট্টাচার্য, ওনার মাধ্যম আর কে রাপায়, ওদের মাধ্যম দিয়ে আমরা ওখানে গিয়ে দেখাচ্ছি অনেক কিছু আছে। তার মধ্যে একটা এখন যেভাবে সাঁওতালি ভাষাটা বাংলা ভাষার দিকে চলে যাচ্ছে, হয়তো 100 বছর পরে ভাষাটা বিলুপ্ত হতে চলে যাবে, তখন আমার খুব খারাপ লেগেছিল। এই জন্য আমি ভাষার উপরে বেশি জোর দিয়েছি। কিছু বলি আমাকে তখন বলেছিল, এত বয়স কম তুমি কিছু বলতে কেউ হয়, আমি বলি না, তবু সংস্থা আর নির্জনতা আমাদের সবটাই রিলেটিভ আছে। তো ওখানে গিয়ে উনি যা বললেন, এই যেমন ভাষার সমস্যাও বললেন, আমরাও জিজ্ঞেস করছি, লিপির সমস্যাও বলেছেন, সেই সমস্ত লিপির সমস্যাও হয়েছে। হ্যাঁ, এবং সাহিত্য সম্বন্ধে বলেছে অনেকটা। ওখানে আমার একটাই খুব আশ্চর্য ছিল, ওনার একটা নাতনি ছিল 9 বছরের, সেখানেই 8-9টা ভাষা রপ্ত করে। তখন থেকে আমার খুব ইচ্ছা আছে ভাষা শিক্ষাটা কোনো একদম এগিয়ে যায়। হ্যাঁ, যত বেশি ভাষা শিখতে পারো তত বেশি লাভ। যেমন আমরা যদি কোথাও যাই, হিন্দি না জানি এদিকে অসুবিধা আছে, ইংরেজি জানে দক্ষিণ ভারতে অসুবিধা আছে। মানে ভাষা শিক্ষাটা খুব প্রয়োজন আমাদের, এই বিশেষ করে ইন্ডিয়ার মতন জায়গা। এখানে বিভিন্ন জায়গায় বাংলা কেউ হয়েছে তামিলনাড়ু গেল, এই বাংলায় কিছু লিখতে পারছে না। আমরা গেলাম ওখানে, এখন তাও কিছু হিন্দিতে বলছি। হ্যাঁ, এই ভাষা শিক্ষাটা খুবই প্রয়োজন। মানে যে যায় বলুন, সুনীল কুমার চট্টোপাধ্যায় থেকে আমি সেটাই শিখেছিলাম যে হ্যাঁ, ভাষা একটা প্রচুর দামি জিনিস। হ্যাঁ, নিজের ভাষা রপ্ত করে এবং অন্যান্য ভাষা রপ্ত করতে হবে। সাঁওতালি ভাষা এবং সাহিত্যের ভবিষ্যৎ নিয়ে আপনার ভাবনা কি, বা নতুন প্রজন্মের যারা লেখক রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? সাঁওতালি ভাষাটা প্রথমত ডেভেলপ করতে হবে, এবং ডেভেলপের সাথে আমরা তো বেঙ্গল, বিহার, উড়িষ্যা, আসাম 3-4 জায়গায় থাকি। আমাদের ভাষা মানে যেখানে চলে যায় সেখানে কথ্য ভাষা তো শিখতে, মানে ভাষা তো শিখতে। উড়িষ্যায় যারা আছে উড়িয়া ভাষা শিখবে, ঝাড়খণ্ডে যারা হিন্দি শিখবে, আসামে যারা আছে অসমীয়া শিখবে, পশ্চিমবঙ্গে যারা আছে বাংলা ভাষা শিখবে। ওতে প্রথমত আমাদের ভাষাটাকে যেন খুব চিন্তা ভাবনা করে যারা সাহিত্য লিখবে তাদের জন্য একটু চিন্তা ভাবনা। তো তাও একটু একটু বাংলা ভাষায় যারা কথা বলছে কিছু মিশে, কিন্তু আমরা যেমন আগে আমরা একদম পুরোপুরি ভাষা বলতাম, তখন অতটা তো আমাদের বাজার সংস্পর্শ হয়নি ভাষাতে, যার জন্য এখনকার ছেলে মেয়েগুলো যারা সংস্পর্শে এসে যাচ্ছে, ভাষার সংস্পর্শ আমাদের কাছে, যার জন্য এখন অনেকে অনেক কথা বলে যে এইটা তো বাবা ভালো লাগছে না, আর কি বলবো না। যার জন্য আমার খুবই ইচ্ছা হয় ভাষাটা যেন একদম ভালোভাবে রপ্ত করে, আর ভাষাটা মানে বিভিন্ন ভাষার মানে ভাষাটাকে যেন না গুলিয়ে ফেলে সাহিত্যিক। কথা বললে কোনো অসুবিধা নেই, কিন্তু সাহিত্যই যদি একবার ভাষাটা হয়ে যায়, মিশে যায়, সেটা তো আর শিখে যাবে না। ওই জন্য এখনকার প্রজন্মকে অনেক প্রায় যেখানে সাহিত্য মিটিংয়ে যায় তাদেরকে বলি, অন্য কিছু করো আর না করো, সাহিত্যের মধ্যে ভাষাটাকে বেশি ঘুরাবে। ভাষা বলার সময় অন্য কিছু বলতে পারো, কিন্তু ভাষা যেন তোমরা না বিকৃতি করো। বিক্রি করলে অনেক ভবিষ্যতে অনেক ক্ষতি হয়। তবে হ্যাঁ, একটা জিনিস, আমাদের তো 3-4টা যে ভাষ করি, ওই জন্য একটু ভেবে চিনতে ভাষাটাকে লিখবে। যেটা না হয় ওটা ওরকমই, যেটা হবে সেটার জন্য না লিখো, না হলে হয়ে যাবে। নিরঞ্জন হাঁসদা তার কথা আমাদের শেখালো
সাহিত্য কেবলমাত্র শব্দে সীমাবদ্ধ নয়, বরং তা মানুষের জীবনচর্যা, সংস্কৃতি, এমনকি তার অস্তিত্ব রক্ষার লড়াইয়ের এক নিঃশব্দ প্রতিচ্ছবি। একজন রেলকর্মী থেকে শুরু করে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত একজন লেখক, এই দীর্ঘ যাত্রায় তিনি ভোলেননি তার ভাষার প্রতি ভালোবাসা এবং শেকড়ের প্রতি টান। তার এই গল্প নিঃসন্দেহে আমাদের সকলকে অনুপ্রাণিত করবে, এই আশা রাখি। আজকের পর্ব এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের পর্বে নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার। নমস্কার।